Assalamu alaikum everyone. Welcome to 10 minute school admission program. আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব রসায়ন চ্যাপ্টারটা পড়ব। এইচএসসি লেভেলে আমরা কিন্তু জৈব রসায়ন চ্যাপ্টারটা খুবই ভয় পেয়ে থাকি যে এত বিশাল একটা চ্যাপ্টার কিভাবে পড়ব না পড়ব, কিভাবে মনে রাখা সম্ভব। ঠিক একইভাবে অ্যাডমিশন টেস্টের জন্য এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন কোন টপিক থেকে ইউজুয়ালি কোয়েশ্চেন আসে তা আমরা জেনে যাব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আর এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি রাক্কান আফসারা তুষি। আজকের ক্লাসে আমরা ফার্স্টেই পড়ব জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়। এসব জৈব যৌগে কার্বনের সাথে প্রধানত হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন প্রভৃতি মৌল যুক্ত থাকে। 1808 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে এই যৌগসমূহকে জৈব যৌগ এবং খনিজ পদার্থ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে অজৈব যৌগ নামকরণ করেন। এরপর 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণী দেহে এই রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। তারপর 1828 খ্রিস্টাব্দে ফ্রেডরিক ওলার পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানাইড দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানাইড দ্রবণকে উত্তাপে বা বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করেন। তাহলে ইউরিয়া কে প্রস্তুত করেন? ফ্রেডরিক ওলার। কত খ্রিস্টাব্দে? 1828 খ্রিস্টাব্দে। আর এই ফ্রেডরিক ওলারকে জৈব রসায়নের জনক বলা হয়। বর্তমানে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি। অপরদিকে অজৈব যৌগের সংখ্যা প্রায় 1 লক্ষের মতো। জৈব যৌগের সংখ্যাধিক্য বা প্রাচুর্যের কারণ 3টি। এই কারণ 3টি মনে রাখার জন্য আমরা 3টা লেটার পড়ব। তা হচ্ছে PIC। পিতে হচ্ছে পলিমারিজম বা পলিমারকরণ, আই এ আইসোমারিজম বা সমানুতা, সিতে হচ্ছে ক্যাটেনেশন। তাহলে জৈব যৌগের সংখ্যাধিক্য বা প্রাচুর্যের কারণ কয়টি? 3টি। এই 3টাকে আমরা মনে রাখবো PIC দিয়ে, অর্থাৎ পলিমারিজম বা জৈব যৌগের পলিমারকরণ ধর্ম, আই এ আইসোমারিজম বা জৈব যৌগের সমানুতা ধর্ম, আর সিতে ক্যাটেনেশন। এই 3টি বৈশিষ্ট্যের জন্য মূল কারণ হলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5 এবং কার্বন কার্বন বন্ধন শক্তি 347 কিলোজুল পার মোল। এবার ক্যাটেনেশন কাকে বলে? কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে কার্বনের ক্যাটেনেশন বলে। ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ হলো শিকল বা চেইন। এবার আমরা এই জৈব যৌগ আর অজৈব যৌগের বৈশিষ্ট্য সাথে এদের পার্থক্য পড়ে ফেলব। প্রথমেই আছে সংযুক্তি। জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে। কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস প্রভৃতি মৌল যুক্ত থাকে, যেমন মিথানল, মিথাইলামিন ইত্যাদি। আর অজৈব যৌগের ক্ষেত্রে যে কোনো 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়, যেমন পানি, ফসফরাস, ট্রাইক্লোরাইড ইত্যাদি হলো অজৈব যৌগ। বন্ধন প্রকৃতি। প্রধানত সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগ গঠিত হয়, আর অজৈব যৌগ আয়নিক অথবা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। জৈব যৌগ নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, সাধারণত 350 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর অজৈব যৌগ উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আয়নিক অজৈব যৌগের গলনাঙ্ক 700 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে। যেমন জৈব যৌগ বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক 121 ডিগ্রি সেলসিয়াস, আবার মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস। আর অজৈব যৌগ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। দ্রাব্যতা। জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার ও বেনজিনে দ্রবণীয়। তবে হাইড্রোক্সিল মূলকযুক্ত যৌগ চিনি, অ্যালকোহল পানিতে দ্রবণীয়।
পোলার দ্রাবক যেমন পানিতে অজৈব যৌগ দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়, যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, বেনজিনে অদ্রবণীয়। জ্বলন বা দহন, জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না, আর অজৈব যৌগ সাধারণত জ্বলে না, তবে জ্বললে দহনের পর অবশেষ থাকে। তড়িৎ পরিবাহিতা, জৈব যৌগ গলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয় না বলে তড়িৎ বিশ্লেষ্য নয়, অর্থাৎ বিশুদ্ধ জৈব যৌগ তড়িৎ অপরিবাহী। আর অজৈব যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ বিশ্লেষিত হয়ে ক্যাথোডে সোডিয়াম ধাতু, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। যৌগের সংখ্যা, কার্বনের ক্যাটেনেশন ও জৈব যৌগের সমানুতা ধর্মের কারণে বর্তমানে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা ৮০ লক্ষের উপরে। এটা কিন্তু ৪০ না, এটা ৮০। অজৈব যৌগের সংখ্যা ১ লক্ষেরও কম, প্রায় ৯০,০০০ মাত্র। এবার সমগোত্রীয় শ্রেণী। জৈব যৌগসমূহকে কয়েকটি সমধর্মী সমগোত্রীয় শ্রেণীতে বিন্যস্ত করা যায়, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড প্রভৃতি সমগোত্রীয় শ্রেণী। আর অজৈব যৌগসমূহকে এরূপ সমধর্মী যৌগ শ্রেণীতে বিভক্ত করার বিশেষ কোনো সুযোগ নেই। বিক্রিয়ার কৌশল ও গতি, জৈব বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর গতির হয়, আর অজৈব বিক্রিয়ার কৌশল আয়নিক প্রকৃতির ও দ্রুত গতি সম্পন্ন হয়। এখন আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ পড়ব। জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ, আর একটা বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। অ্যালিফেটিক যৌগকে আবার সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ভাগে ভাগ করা যায়, আর বদ্ধ শিকলকে কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক দুই ভাগে ভাগ করা যায়। কার্বোসাইক্লিককে আবার অ্যালিসাইক্লিক যৌগ আর অ্যারোমেটিক যৌগে ভাগ করা যায়, আর হেটারোসাইক্লিককে হেটারো অ্যালিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক যৌগে ভাগ করা যায়। অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ সাইক্লোপ্রোপেন, অ্যারোমেটিক যৌগের উদাহরণ বেনজিন, হেটারো অ্যালিসাইক্লিক ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন, খুবই ইম্পর্ট্যান্ট। আর হেটারো অ্যারোমেটিক যৌগের উদাহরণ থায়োফিন। এখন আমরা জৈব যৌগের এই শ্রেণী বিভাগ একটু ডিটেলসে পড়ব। কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগসমূহকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, যা আমরা একটু আগেই পড়লাম, মুক্ত শিকল আর বদ্ধ শিকল জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগ হলো যেসব জৈব যৌগে কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না, যেমন প্রোপেন, বিউটেন। অ্যালিফেটিক যৌগসমূহ কার্বন শিকলে কার্বন পরমাণুর মধ্যে সিগমা বন্ধন ও পাই বন্ধনের উপস্থিতি অনুসারে আবার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ আর একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এবার সম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে? যেসব জৈব যৌগের কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো কেবল একক সিগমা বন্ধনে যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত জৈব যৌগ বলা হয়, যেমন ইথেন, ইথানল, প্রোপেন, প্রোপানল ইত্যাদি। আর অসম্পৃক্ত জৈব যৌগ যেসব জৈব যৌগের কার্বন শিকলে অন্তত দুইটা কার্বন পরমাণু সমযোজ্যতার সাহায্যে দ্বিবন্ধন, যেখানে একটা সিগমা আর একটা পাই বন্ধন, বা ত্রিবন্ধন, যেখানে একটা সিগমা আর দুইটা পাই বন্ধন তারা পরস্পর যুক্ত থাকে, তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলা হয়। উদাহরণ কি? ইথিলিন, অ্যাসিটিলিন ইত্যাদি। এখানে যেমন দেখানো আছে উদাহরণগুলো। বদ্ধ শিকল জৈব যৌগ যেসব জৈব যৌগের অণুতে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন নিজেদের মধ্যে অথবা অপর ভিন্ন বা হেটারো পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি পরমাণুর মাধ্যমে যুক্ত হয়ে কার্বন বলয় গঠন করে, সেই সব যৌগকে বদ্ধ শিকল জৈব যৌগ বলা হয়। বদ্ধ শিকল জৈব যৌগের উদাহরণে কি কি আছে? সাইক্লোপ্রোপেন, বেনজিন, ইথিলিন অক্সাইড, থায়োফিন ইত্যাদি। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে হেটারো পরমাণুর অন্তর্গত কোনগুলা? নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এই তিনটা হচ্ছে হেটারো পরমাণু। কার্বোসাইক্লিক যৌগসমূহকে আবার ধর্মের উপর ভিত্তি করে অ্যালিসাইক্লিক ও অ্যারোমেটিক এই দুই উপশ্রেণীতে বিভক্ত করা হয়। অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলে? যেসব জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক বা বলয়াকার, কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগের মতো, তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে, যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সান।
এখানে যেমন সাইক্লোপ্রোপেনের গাঠনিক সংকেতটা দেয়া আছে। অ্যারোমেটিক যৌগ বেনজিন, বেনজিন জাতক ও এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত যৌগ বা বেনজিনের ধর্ম সদৃশ যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। এর উদাহরণে আছে বেনজিন, ফেনল, ন্যাফথালিন। ন্যাফথালিনের রাসায়নিক সংকেতে কি হবে? C10H8। এখানে গাঠনিক সংকেতটাও সাথে দেয়া আছে। এবার হেটেরোসাইক্লিক যৌগ বা বিষমচাক্রিক যৌগ, যেসব বৃত্তাকার যৌগের বলয় গঠনে কার্বন পরমাণু সহ তা হেটেরো পরমাণু যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন প্রভৃতির এক বা একাধিক পরমাণু অংশগ্রহণ করে সেই সব যৌগকে হেটেরোসাইক্লিক যৌগ বলে। উদাহরণ কি কি আছে? ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন ইত্যাদি। এখানে দেয়া আছে ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন, তারপর ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন। এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, হেটেরোসাইক্লিক যৌগের উদাহরণে কি কি আছে? ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন। হেটেরোসাইক্লিক যৌগকে আবার ধর্মের উপর ভিত্তি করে কার্বোসাইক্লিক যৌগের মতোই দুই ভাগে ভাগ করা যায়, যা আমরা আগেই পড়লাম, হেটেরো অ্যালিসাইক্লিক আর হেটেরো অ্যারোমেটিক। এক্ষেত্রে ইথিলিন অক্সাইড হলো হেটেরো অ্যালিসাইক্লিক যৌগ আর ফিউরান, থায়োফিন, পিরিডিন হচ্ছে হেটেরো অ্যারোমেটিক যৌগ। এখানে যেমন দেয়া আছে, তাহলে এখানে ইথিলিন অক্সাইড যেটা সেটা হচ্ছে হেটেরো অ্যালিসাইক্লিক, আর বাকি ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন এগুলো হচ্ছে হেটেরো অ্যারোমেটিক। এখন আমরা পড়ব আণবিক অরবিটাল গঠনের জন্য প্রয়োজনীয় শর্তগুলা কি কি আছে। এখানে 4টা শর্ত রয়েছে। কি কি? ফার্স্ট ওয়ান, উভয় পরমাণুর অরবিটাল অবশ্যই অর্ধপূর্ণ হতে হয়। সেকেন্ড ওয়ান, সঞ্চককারী উভয় অরবিটালের শক্তি অনুরূপ হতে হয়। থার্ড ওয়ান, উভয় অরবিটালের কার্যকর অধিক্রমণের জন্য উভয় অরবিটালের সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ ঘটতে হবে। লাস্ট ওয়ান, বন্ধন অরবিটালের ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হতে হবে। এখানে শর্তগুলা সহজেই মনে রাখার জন্য আমরা কিওয়ার্ডগুলা ভালোভাবে পড়ে নিতে পারি। ফার্স্ট ওয়ান, অর্ধপূর্ণ হতে হয়, এরপর অনুরূপ হতে হয়, উভয় অরবিটালের সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ ঘটতে হবে, আর লাস্টলি ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হতে হবে। বিভিন্ন অরবিটালের অভিমুখ বৈশিষ্ট্য এবং এদের অধিক্রমণের রীতি অনুযায়ী জৈব যৌগের মধ্যে দুই রকম সমযোজী বন্ধন সৃষ্টি হয়। একটা হচ্ছে সিগমা বন্ধন, আর একটা পাই বন্ধন। সিগমা বন্ধন ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন। এবার আমরা এই সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে পার্থক্য পড়ব, একই সাথে এদের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। ফার্স্ট ওয়ান, সিগমা বন্ধন গঠনে অরবিটাল দ্বয় একই সরল রেখায় থাকে, কিন্তু পাই বন্ধন গঠনে অরবিটাল দ্বয় সমান্তরাল অবস্থায় থাকে। অরবিটাল দ্বারা মুখোমুখি সর্বোচ্চ অভিলেপন বা অধিক্রমণে সৃষ্ট সিগমা বন্ধন দৃঢ় হয়, আর অরবিটাল দ্বয়ের আংশিক পার্শ্ব অভিলেপন বা অধিক্রমণে সৃষ্ট পাই বন্ধন দুর্বল থাকে। সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত, আর সিগমা বন্ধন সৃষ্টির পর সম্ভব হলে একটি ও দুটি পাই বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন হয়। সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে, আর পাই বন্ধন সৃষ্টির ফলে পরমাণুদ্বয় অক্ষ বরাবর ঘুরতে পারে না। সংকর অরবিটাল ও বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে, আর এস অরবিটাল ও সংকর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তা হচ্ছে পাই বন্ধন ঘটতে পারে এস অরবিটাল ও সংকর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে। এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমরা পড়ব বা ইম্পর্টেন্ট ছক পড়ব, তা হচ্ছে ইথেন, ইথিন ও ইথাইন অণুতে কার্বনের সংকরীকরণ ও বিভিন্ন বৈশিষ্ট্য। ইথেনে কার্বন পরমাণুর সংকরীকরণ, এখানে sp3 সংকরণ হয় আর 4টা সংকর অরবিটাল সৃষ্টি হয়। এক্ষেত্রে 25% এস বৈশিষ্ট্য থাকবে আর 75% থাকবে পি বৈশিষ্ট্য। বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি,
এই ক্ষেত্রে বন্ধন দূরত্ব কার্বন কার্বনের 0.154 ন্যানোমিটার আর কার্বন হাইড্রোজেনের 0.110 ন্যানোমিটার। যৌগের জ্যামিতিক গঠন চতুস্তলকীয়, উভয় পরমাণু বন্ধন বরাবর আবর্তনশীল থাকে। ইথিনে sp2 সংকরণ ঘটে আর 3টা সংকর অরবিটাল সৃষ্টি হয়। এক্ষেত্রে s বৈশিষ্ট্য হচ্ছে 33.3%। বন্ধন কোণ 120 ডিগ্রি। কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব 0.134 ন্যানোমিটার আর কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্ব 0.109 ন্যানোমিটার। যৌগের জ্যামিতিক গঠন সমতলীয় ট্রাইগোনাল। ইথাইনে sp সংকরণ ঘটে, 2টা সংকর অরবিটাল সৃষ্টি হয় আর এই ক্ষেত্রে 50% হচ্ছে s বৈশিষ্ট্য আর 50% p বৈশিষ্ট্য। বন্ধন কোণ 180 ডিগ্রি আর বন্ধন দূরত্ব কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে 0.120 ন্যানোমিটার আর কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে 0.106 ন্যানোমিটার। আর এক্ষেত্রে জ্যামিতিক গঠন হবে সরল রৈখিক। প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় সত্য মিথ্যা আকারে আসে। তাহলে চলো আমরা সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের মধ্যে বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলি। ফার্স্ট ওয়ান, এদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, যেমন CnH2n+1 OH হলো অ্যালকোহলের সাধারণ সংকেত। এখানে n=1 হলে মিথানল, 2 হলে ইথানল। সেকেন্ড ওয়ান, পাশাপাশি দুই সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, খুবই ইম্পর্ট্যান্ট। আবারও বলছি, পাশাপাশি দুই সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যেমন মিথানল আর ইথানলের মধ্যে পার্থক্য হলো একটা মিথিলিন মূলকের। প্রত্যেক সমগোত্র শ্রেণীর একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, যেমন OH হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। প্রত্যেক সমগোত্রকের কয়েকটা সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকে, যেমন মিথানলের সাধারণ প্রস্তুত পদ্ধতিতে কি হচ্ছে, মিথাইল আয়োডাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় মিথানল তৈরি হচ্ছে আর সাথে সোডিয়াম আয়োডাইড প্রস্তুত হচ্ছে। আবার একইভাবে যদি ইথাইল আয়োডাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করা হয় তখন ইথানল তৈরি হচ্ছে। এদের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে, কিন্তু এদের আণবিক ভর বৃদ্ধির সঙ্গে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব প্রভৃতির ক্রম পরিবর্তন ঘটে। যেমন মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস আর ইথানলের স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস। এবার সমগোত্রীয় শ্রেণীগুলার সাধারণ সংকেত আমরা জানব, এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এক্ষেত্রে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন এগুলো হচ্ছে অ্যালকিনের উদাহরণ। এরপর আছে অ্যালকাইন CnH2n-2, অর্থাৎ অ্যালকিনে কি CnH2n যদি +2 হয় অ্যালকেন, -2 হলে অ্যালকাইন। এক্ষেত্রে উদাহরণ আছে ইথাইন, প্রোপাইন, বিউটাইন ইত্যাদি। অ্যালকোহল CnH2n+1 OH। এখানে উদাহরণে আছে মিথানল, ইথানল, প্রোপানল ইত্যাদি। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, CnH2n+1 CHO, অর্থাৎ OH-টার এখানে যদি CHO থাকে তখন হয়ে যাবে সেটা অ্যালডিহাইড, যেমন ইথানল, প্রোপানল ইত্যাদি। এরপর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সাধারণ সংকেত CnH2n+1 COOH। এদের সদস্যের মধ্যে আছে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড ইত্যাদি। তারপর অ্যামিনের ক্ষেত্রে সাধারণ সংকেত CnH2n+1 NH2। এদের সদস্যের মধ্যে আছে মিথাইলামিন, ইথাইলামিন ইত্যাদি। তাহলে আমরা সহজে মনে রাখার জন্য যদি খেয়াল করি অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামিনের সাধারণ সংকেত দেখতে পাই যে অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1 এদের কার্যকরী মূলক OH। এরপর অ্যালডিহাইডের ক্ষেত্রে সেম CnH2n+1 আর এদের কার্যকরী মূলক CHO।
কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে CnH2SN+1 এদের কার্যকরী মূলক COOH, আর অ্যামিনের ক্ষেত্রে CnH2SN+1 NH2 যেটা অ্যামিনের কার্যকরী মূলক। আর জৈব যৌগের এই কার্যকরী মূলক হলো ওই যৌগের অনুস্থিত পরমাণু বা মূলক যা ওই জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচায়ক সব সমগোত্রকের বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া ঘটে, যেমন অ্যালকোহলের OH মূলকে। দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত কার্যকরী মূলকে সংযোজন বিক্রিয়া ঘটে, যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন আর কার্বন কার্বন ত্রিবন্ধনে। আর একক আর দ্বিবন্ধন উভয়ই কার্যকরী মূলকে থাকলে এতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, যেমন কার্বক্সিল মূলকে। তাহলে আরেকবার এটা রিপিট করছি, একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে প্রতিস্থাপন আর অপসারণ, দ্বিবন্ধন আর ত্রিবন্ধনযুক্ত কার্যকরী মূলকে সংযোজন বিক্রিয়া, আর একক ও দ্বিবন্ধন উভয়ই কার্যকরী মূলকে থাকলে তাতে শুধু প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। এখন আমরা বিভিন্ন প্রকার সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের নামগুলা পড়ব, কারণ এগুলো MCQতে খুবই আসে। তাহলে চলো আমরা বিভিন্ন প্রকার সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের নামগুলো পড়ে ফেলি। ফার্স্টেই আছে অ্যালকিন। অ্যালকিনের কার্যকরী মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকোহলের বন্ড OH বা অ্যালকোহল মূলক। হ্যালোঅ্যালকেনের ক্ষেত্রে হ্যালাইড বা বন্ড X মূলক। অ্যামিনের ক্ষেত্রে অ্যামিনো মূলক বন্ড NH2। অ্যালডিহাইডের ক্ষেত্রে বন্ড CHO বা অ্যালডিহাইড মূলক। এরপর কিটোনের ক্ষেত্রে কার্বনিল বা কিটো মূলক বন্ড CO। এরপর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিল মূলক বন্ড COOH। এস্টারের ক্ষেত্রে এস্টার মূলক বন্ড COOR। অ্যামাইডের ক্ষেত্রে অ্যামাইড মূলক বন্ড CONH2। আর নাইট্রাইলের বন্ড CN মূলক। এই নাইট্রাইল মূলকের অপর নাম হচ্ছে সায়ানাইড মূলক। খুবই ইম্পর্ট্যান্ট, এখানে দুইটা কার্যকরী মূলকের অপর নাম খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে কিটো মূলকের অপর নাম হচ্ছে কার্বনিল মূলক, আরেকটা হচ্ছে নাইট্রাইলের অপর নাম হচ্ছে সায়ানাইড মূলক। অ্যালকেন যৌগ অণুর কোনো বিশেষ কার্যকরী মূলক নেই। রসায়নবিদগণ এই যাবৎ নিম্নোক্ত তিনটা পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করেছেন। একটা হচ্ছে সাধারণ বা প্রচলিত পদ্ধতি, আর একটা উদ্ভূত বা জাতক পদ্ধতি, লাস্ট ওয়ান জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। এবার আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব, তা হচ্ছে কার্যকরী মূলক সমূহের অগ্রগণ্য ক্রম। এই ক্ষেত্রে অগ্রগণ্যতার ভিত্তিতে ওপর থেকে যদি নিচে যাই তাহলে ফার্স্টে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এরপর সালফোনিক অ্যাসিড যা কার্যকরী মূলক SO3H। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল বা সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন, এরপর অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। অর্থাৎ সবচেয়ে অগ্রগণ্য থেকে তারপর আস্তে আস্তে নিচে নামছে। এক্ষেত্রে হচ্ছে নিচ থেকে উপরে দেয়া আছে, কিন্তু আমরা হচ্ছে সবচেয়ে অগ্রগণ্যতার অর্থাৎ উপর থেকে নিচের সিরিয়ালটা পড়ব। ফার্স্টে কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে অগ্রগণ্য, এরপর সালফোনিক অ্যাসিড, এরপর অ্যাসিড হ্যালাইড অ্যামাইড, তারপর নাইট্রাইল বা সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, এরপর অ্যালকোহল, থায়োল, অ্যামিন, লাস্টে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। সমানুতাকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে গাঠনিক সমানুতা, আরেকটা স্টেরিও সমানুতা। আমরা এত ধরনের সমাণু পড়ি যে প্রধানত কোন দুইটা সেটাই ভুলে যাই। তাহলে সমানুতাকে প্রধানত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা গাঠনিক আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। এবার গাঠনিক সমানুতা কাকে বলে? যৌগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর সম্ভাব্য একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্য হেতু গাঠনিক সমানুতার উদ্ভব ঘটে। গাঠনিক সমানুতা 5 প্রকার। এই 5 প্রকারকে মনে রাখার জন্য আমরা একটা ওয়ার্ড শিখব, তা হচ্ছে আচমকা। আত হচ্ছে অবস্থান, যতে চেইন,
মতে মারিজম হচ্ছে দুইটা, একটা হচ্ছে টটোমারিজম আর একটা হচ্ছে মেটামারিজম। আর কাতে হচ্ছে কার্যকরীমূলক সমানতা। তাহলে গাঠনিক সমানতার 5টা প্রকারভেদকে আমরা মনে রাখবো কিভাবে? আচমকা দিয়ে। অবস্থান সমানতা, চেইন সমানতা বা শিকল সমানতা, এরপর হচ্ছে টটোমারিজম, মেটামারিজম, আর একটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। তাহলে আমরা ফার্স্টে পড়ব অবস্থান সমানতা কাকে বলে। একই আণবিক সংকেত যুক্ত জৈব যৌগের কার্বন শিকলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা কার্যকরীমূলকের অবস্থানের পার্থক্য হেতু অবস্থান সমানুতার উদ্ভব ঘটে। এই প্রকার সমাণুগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়। যেমন বিউট 1 আর বিউট 2 হচ্ছে অবস্থান সমানুতার উদাহরণ। আবার প্রোপানল 1 আর প্রোপানল 2 হচ্ছে পরস্পরের অবস্থান সমাণু। এক্ষেত্রে আমরা যদি উদাহরণগুলা খেয়াল করি তাহলে দেখব যে এদের নাম একই, শুধু সংখ্যাগুলা আলাদা থাকবে। যেমন বিউট 1 আর বিউট 2 পরস্পরের অবস্থান সমাণু। আবার প্রোপানল 1 আর প্রোপানল 2 পরস্পরের অবস্থান সমাণু। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যেটা বুঝবো যে নাম একই কিন্তু সংখ্যাটা আলাদা থাকলে তারা পরস্পরের অবস্থান সমাণু। এবার চেইন সমানতা। একই আণবিক সংকেত যুক্ত চেইন সমাণুগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য এবং এসব সমাণুর কার্বন কাঠামো শাখাবিহীন ও শাখাযুক্ত হয়ে থাকে, ফলে এদের ধর্মে পার্থক্য দেখা যায়। যেমন বিউটেন আর 2 মিথাইল প্রোপেন বা আইসোবিউটেন উভয় যৌগের আণবিক সংকেত হচ্ছে C4H10। তাহলে বিউটেন আর 2 মিথাইল প্রোপেন পরস্পরের চেইন সমাণু। এবার কার্যকরীমূলক সমানতা। চেইন সমাণু কিন্তু একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়, কিন্তু কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রে এরা ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর সদস্য হবে। তাহলে একই আণবিক সংকেত যুক্ত দুইটা যৌগের অনুষ্ঠিত কার্যকরীমূলকের ভিন্নতার কারণে এই সমানতাকে কার্যকরীমূলক সমানতা বলে। যেমন অ্যালকোহল আর ইথারের মধ্যে এবং অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে কার্যকরীমূলক সমানতা ঘটে। তাহলে এই ক্ষেত্রে ইথানল আর ডাইমিথাইল ইথার এরা পরস্পরের কার্যকরীমূলক সমাণু। তাহলে অ্যালকোহল আর ইথারের মধ্যে কার্যকরীমূলক সমানতার উদাহরণ আমরা পেলাম ইথানল আর ডাইমিথাইল ইথার। আবার প্রোপানেল আর অ্যাসিটন অর্থাৎ অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কার্যকরীমূলক সমানতার উদাহরণ হচ্ছে প্রোপানেল আর অ্যাসিটন। এবার আমরা পড়ব মেটামারিজম, খুবই ইম্পর্টেন্ট একটা সমানতা। একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে যখন কার্যকরীমূলকের উভয় পার্শ্বে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা থাকে, এসব সমাণুকে বলে মেটামার এবং তাদের দ্বারা প্রদর্শিত ধর্মের পার্থক্যকে বলে মেটামারিজম। এক্ষেত্রে আমরা যেমন দেখতে পাচ্ছি যে ইথার মূলকের দুই পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা আছে। মিথক্সি প্রোপেনে, ইথক্সি ইথেনে প্রত্যেকটা ইথার মূলকের দুই পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা আছে। তাহলে এরা হচ্ছে পরস্পরের মেটামার আর এদের দ্বারা প্রদর্শিত ধর্মের পার্থক্য হচ্ছে মেটামারিজম। এখন মেটামারিজম কাদের ক্ষেত্রে ঘটবে? দ্বিযোজী কার্যকরীমূলক যুক্ত ইথার, কিটোন আর সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে মেটামারিজম ঘটবে। আর এটাকে আমরা মনে রাখবো সে কই দিয়ে। সেতে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, কইয়ে হচ্ছে কিটোন আর ইতে হচ্ছে ইথার। তাহলে মেটামারিজম কাদের ক্ষেত্রে ঘটবে? একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে, কিটোনের ক্ষেত্রে আর ইথারের ক্ষেত্রে। তাহলে মিথক্সি প্রোপেন, ইথক্সি ইথেন, 2 মিথক্সি প্রোপেন এরা পরস্পরের মেটামার। এবার লাস্ট ওয়ান, টটোমারিজম। টটোমারিজম প্রক্রিয়ায় সমাণুগুলোতে যখন এক প্রকার কার্যকরীমূলক কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকরীমূলকে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো সাম্য অবস্থা বিরাজ করে, তখন এই জন্য টটোমারিজমকে গতিশীল কার্যকরীমূলক সমানুতা বলে। তাহলে গতিশীল কার্যকরীমূলক সমানুতা কাকে বলে? টটোমারিজমকে। আর প্রোপানন আর প্রোপিন টুঅল পরস্পরের টটোমার সমাণু। সমানুতা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এক টাইপের কোয়েশ্চেন আসে যে কোনো একটা যৌগ দেয়া থাকবে, লিখতে দেয়া হয় যে বা কোয়েশ্চেন আসে যে এর সমাণুর সংখ্যা কয়টা বা এর কয়টা সমাণু আছে।
তো এই টাইপের কোয়েশ্চেন যদি আসে তখন আমরা একটা ইজি ট্রিক্সের মাধ্যমে সমাণু সংখ্যাটা নির্ণয় করব। তাহলে ফার্স্টেই হচ্ছে আমরা দেখব অ্যালকেনের ক্ষেত্রে। অ্যালকেনের ক্ষেত্রে কার্বনের সংখ্যা যদি 4টা হয় সেক্ষেত্রে সমাণু সংখ্যা হবে 2টা। এরপর 5টা হলে কার্বনের সংখ্যা সমাণু সংখ্যা হবে 3টা, 7টা হলে সমাণু হবে 9টা, 6টা হলে 5টা, আর 10টা হলে 75টা। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে আমরা জেনে ফেললাম। এবার হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত কি? CnH2n। তো এই ক্ষেত্রে n = 3 হলে সমাণু সংখ্যা হবে 2টি, n = 4 হলে সমাণু সংখ্যা হবে 3টি, আর n = 5 হলে সমাণু সংখ্যা হবে 6টি। আর অ্যালকাইনের ক্ষেত্রে আমরা সাধারণ সংকেত জানি CnH2n-2। তো এই ক্ষেত্রে n = 4 হলে সমাণু সংখ্যা হবে 2টি, n = 5 হলে সমাণু সংখ্যা হবে 3টি, আর n = 2 বা 3 হলে এর কোনো সমাণু থাকবে না। তাহলে আমরা অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে সমাণু সংখ্যা নির্ণয় শিখে ফেললাম। এবার হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহলের ক্ষেত্রে C2H6O ক্ষেত্রে সমাণু হবে 2টি, আর C3H8O এর ক্ষেত্রে সমাণু হবে 3টি। এবার অ্যালডিহাইডের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1CHO। এক্ষেত্রে n = 1 হলে সমাণু হবে 2টি, আর n = 2 হলে সমাণু হবে 4টি। আবার আণবিক সংকেতে যদি অ্যালকিন আর অতিরিক্ত একটা অক্সিজেন পরমাণু থাকে, অর্থাৎ C2H4O, C3H6O, C4H8O এরকম যদি দেয়া থাকে আণবিক সংকেতগুলা, সেক্ষেত্রে সম্ভাব্য সমাণু হবে অ্যালডিহাইড, কিটোন আর অ্যালকিনের অ্যালকোহল। আর যদি অ্যালকিন আর এর সাথে অতিরিক্ত 2টা অক্সিজেন পরমাণু থাকে, অর্থাৎ যদি এরকম দেয়া থাকে C2H4O2, C3H6O2, C4H8O2 এরকম আণবিক সংকেত দেয়া থাকলে সেক্ষেত্রে সম্ভাব্য সমাণুগুলা হবে মনো কার্বক্সিলিক অ্যাসিড বা CnH2n+1COOH বা আরেকটা হবে এস্টার। তো এই ক্ষেত্রে আমরা 2টা ইম্পর্টেন্ট পয়েন্ট জানলাম যে অ্যালকিন আর এর সাথে একটা অক্সিজেন পরমাণু থাকলে, অর্থাৎ C2H4O, C3H6O, C4H8O আণবিক সংকেতগুলো যদি এরকম থাকে সেক্ষেত্রে সমাণুগুলো হবে অ্যালডিহাইড বা কিটোন বা অ্যালকিনের অ্যালকোহল। আর অ্যালকিন আর এর সাথে অতিরিক্ত 2টা অক্সিজেন পরমাণু থাকলে, অর্থাৎ C2H4O2, C3H6O2 বা C4H8O2 এরকম যদি আণবিক সংকেত দেয়া থাকে সেক্ষেত্রে সম্ভাব্য সমাণুগুলো হবে মনো কার্বক্সিলিক অ্যাসিড বা এস্টার। তাহলে আমাদের গাঠনিক সমানুতা পড়া হয়ে গেল। এখন আমরা পড়ব স্টেরিও সমানুতা। গ্রিক স্টেরিও শব্দের অর্থ হলো ত্রিমাত্রিক স্থান। স্টেরিও সমানুতা 2 প্রকার, জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা, আরেকটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। তাহলে জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা কাকে বলে? যেসব জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হওয়ায় ভিন্ন কনফিগারেশন যুক্ত 2 ধরনের যৌগ অণু সৃষ্টি হয় তাদেরকে জ্যামিতিক সমাণু, এবং এরূপ যৌগের ধর্মকে জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা বলে। জ্যামিতিক সমানুতার শর্ত 2টি। একটা হচ্ছে সাধারণত স্মল এ বি ক্যাপিটাল সি ডাবল বন্ড ক্যাপিটাল সি স্মল এ বি সংকেত যুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ ও চাক্রিক জৈব যৌগ সমূহ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। আবারও বলছি, প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ ও চাক্রিক জৈব যৌগ সমূহ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে।
বিউটুইনের দুইটি জ্যামিতিক সমাণু সম্ভব। এর মধ্যে একটা হলো সিস বিউটুইন, আরেকটা হচ্ছে ট্রান্স বিউটুইন। দুইটা কনফিগারেশনের মধ্যে শর্টিশ পরমাণু বা মূলকদ্বয় যখন দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের একই দিকে থাকে তখন ওই সমাণুকে বলে সিস সমাণু। যেমন এখানে সিস বিউটুইনে CH3 মূলক দুইটা একই সাইডে আছে, আবার হাইড্রোজেন পরমাণু দুইটাও একই সাইডে আছে, এই জন্য এটা হচ্ছে সিস সমাণু বা সিস বিউটুইন। তাহলে সিস সমাণুকে আমরা মনে রাখবো কিভাবে? সিসে সেম সাইড। আর ট্রান্স সমাণু তাহলে কোনটা হবে? যখন অপর দিকে দুইটা একই মূলক বা পরমাণু দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের দুই দিকে বা বিপরীত দিকে থাকে তখন ওই সমাণুকে বলে ট্রান্স সমাণু। যেমন এখানে ট্রান্স বিউটুইনে CH3 মূলক দুইটা বিপরীত দিকে আছে, আবার হাইড্রোজেন পরমাণু দুইটার বিপরীত দিকে আছে, এজন্য এটা হচ্ছে ট্রান্স সমাণু। আর এই জ্যামিতিক সমাণুটাকে সিস ট্রান্স সমাণুতাও এজন্য বলা হয়। আবার চাক্রিক জৈব অণুর ত্রিমাত্রিক কাঠামোতে অভিন্ন পরমাণু বা মূলকগুলো এক পার্শ্বে থাকলে সিস এবং বিপরীত পার্শ্বে থাকলে ট্রান্স সমাণু সৃষ্টি হয়। যেমন 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেনের দুইটা জ্যামিতিক সমাণু সম্ভব, একটা হচ্ছে ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, আরেকটা হচ্ছে সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এখন আমরা পড়ব জ্যামিতিক সমাণুদ্বয়ের ধর্ম। ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি, কিন্তু সিস সমাণুর গলনাঙ্ক কম হয়, কারণ ট্রান্স সমাণুর প্রতিসমতার কারণে খুব নিকটে আকৃষ্ট থাকে, এর সুস্থিতি অপেক্ষাকৃত বেশি। তাহলে ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি আর সুস্থিতি বেশি। আর সিস সমাণুর সুস্থিতি কম, কিন্তু এর অভ্যন্তরীণ শক্তি বেশি আর দহন তাপ বেশি। আবার ট্রান্স সমাণুর চেয়ে সিস সমাণুর দ্রাব্যতা প্রতিসরণাঙ্ক বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখব যে ট্রান্স সমাণুর শুধুমাত্র গলনাঙ্ক আর সুস্থিতি বেশি, আর বাকি সবকিছুই কিন্তু সিস সমাণুর বেশি। তাহলে সিস সমাণুর হচ্ছে দহন তাপ বেশি, অভ্যন্তরীণ শক্তি বেশি, এরপর এর দ্রাব্যতা প্রতিসরাঙ্ক বেশি। এই সিস ট্রান্স সমাণুর একটা সুন্দর উদাহরণ হলো ম্যালেইক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড। ম্যালেইক অ্যাসিড হলো সিস বিউটিন ডাইওইক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড হলো ট্রান্স বিউটিন ডাইওইক অ্যাসিড। এদের গলনাঙ্ক ভিন্ন হয়। সিস সমাণুর গলনাঙ্ক হবে 135 ডিগ্রি সেলসিয়াস আর ট্রান্স সমাণুর গলনাঙ্ক 287 ডিগ্রি সেলসিয়াস। সিস সমাণু অর্থাৎ ম্যালেইক অ্যাসিডকে উত্তপ্ত করলে এনহাইড্রাইট গঠন করে, খুবই ইম্পর্টেন্ট। আর ট্রান্স সমাণু অর্থাৎ ফিউমারিক অ্যাসিড এনহাইড্রাইট গঠন করে না। এবার আলোক সক্রিয় সমাণু বা আলোক সক্রিয় যৌগ কাকে বলে? যেসব জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন সমাণু এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে তখন ওইসব যৌগকে বলে আলোক সক্রিয় সমাণু বা আলোক সক্রিয় যৌগ। এক সমতলীয় আলোর ক্ষেত্রে ওইসব যৌগের প্রতিক্রিয়াকে আলোক সমাণুতা বলে। তাহলে আলোক সক্রিয় সমাণুগুলোর নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকবে। একটা হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকে। সেকেন্ড ওয়ান, উভয় সমাণুর কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। থার্ড ওয়ান, উভয় কনফিগারেশন পরস্পরের অসমাপতিত হয়। তাহলে আলোক সক্রিয় সমাণুগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা আরেকবার পড়ে ফেলি। অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকবে, উভয় সমাণুর কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, আর উভয় কনফিগারেশন পরস্পরের অসমাপতিত হবে। এবার অপ্রতিসম কার্বন কাকে বলে? একই কার্বন পরমাণুতে চারটা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে ওই যৌগ অণুকে অপ্রতিসম যৌগ বা ওই কার্বনকে বলে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বনকে
যৌগের গাঠনিক সংকেতে তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অপ্রতিসম যৌগকে বলে কাইরাল যৌগ এবং অপ্রতিসম কার্বনকে বলে কাইরাল কেন্দ্র। অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র বিশিষ্ট কোনো জৈব যৌগের একাধিক ত্রিমাত্রিক গঠন কাঠামো পরস্পর দর্পণ প্রতিবিম্ব হলে তখন ওই ভিন্ন গঠনের সমাণুগুলো আলোক সক্রিয় হয়ে থাকে। এবার আমরা জানব এক সমতলীয় আলো কাকে বলে। অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত সাধারণ আলোক রশ্মিকে উপযুক্ত ছাঁকনি বা ফিল্টারের ভেতর দিয়ে প্রসারিত হতে দিলে শুধুমাত্র এক সমতলে লম্বভাবে স্পন্দিত আলোক রশ্মি বের হয়ে আসে। এরূপ সমতলে স্পন্দিত আলোকে বলে এক সমতলীয় আলো। এবার আমরা পড়ব এনানসিওমারিজম। একই যৌগের আলোক সক্রিয় দুই সমাণুকে পরস্পরের এনানসিওমর্ফ বা এনানসিওমার্স বলা হয়। এদেরকে এন্টিপড বা এন্টিমারও বলা হয়। এই প্রকার আলোক সক্রিয়তাকে এনানসিওমারিজম বলা হয়। দুইটা এনানসিওমার সমাণুর ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম একই থাকে, তবে এক সমতলীয় আলোতে আলোক সক্রিয়তা মাত্রায় সমান আবর্তন প্রদর্শন করলেও এদের আবর্তনের দিক ভিন্ন হয়। আলোক সক্রিয়তায় একটা হয় দক্ষিণাবর্ত আর অপরটা হয় বামাবর্ত। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড ও এল ল্যাকটিক অ্যাসিড হলো পরস্পরের দুইটা এনানসিওমার, যেখানে ডি দিয়ে বোঝানো হয় ডেক্সট্রো অর্থাৎ ডান আর এল দিয়ে বোঝানো হয় লেভো অর্থাৎ বাম। আলোক তলের আবর্তনের পরিমাণ অ্যানালাইজিং ফিল্টারের আবর্তন কোণ থেকে জানা যায়। যেমন ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন হলো +2.24 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আর এল ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন হলো -2.24, অর্থাৎ উভয়ের ক্ষেত্রে আবর্তনের মাত্রা সমান কিন্তু আবর্তনের দিক বিপরীত। এবার রেসিমিক মিশ্রণ কাকে বলে। দুইটা এনানসিওমার যেমন ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড উভয়ই এক সমতলীয় আলোর তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘোরায়। তাই ডি সমাণু আর এল সমাণুর এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। দুইটা এনানসিওমারের এইরূপ সমতুল মিশ্রণকে বলে রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ এবং এই প্রক্রিয়াটিকে বলে রেসিমিকরণ। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড উভয়ই আলোক সক্রিয় এবং এদের আপেক্ষিক আবর্তন যথাক্রমে +2.24 এবং -2.24, কিন্তু ডিএল ল্যাকটিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় হয়। পরীক্ষাগারে ডিএল ল্যাকটিক অ্যাসিড সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করা হয়, অপরদিকে ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশিতে পাওয়া যায় এবং এল ল্যাকটিক অ্যাসিড টক দই থেকে পৃথক করা হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, তা হচ্ছে প্রায় সব কার্বোহাইড্রেট ও অ্যামিনো অ্যাসিডগুলো আলোক সক্রিয়, কিন্তু এদের মধ্যে কেবল একটি সমাণু জৈবিক ক্রিয়ায় ব্যবহারযোগ্য। ডি গ্লুকোজ জৈবিক বিপাকীয় ক্রিয়ায় শক্তি উৎপন্ন করে, কিন্তু এল গ্লুকোজ প্রস্রাব রূপে মুক্ত হয়। আবার এল অ্যালানিন প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়, কিন্তু ডি অ্যালানিন বাদ পড়ে। জৈব যৌগের অণুতে একটি মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকলে এর দুইটা আলোক সক্রিয় সমাণু সম্ভব, তা হচ্ছে ডি সমাণু আর এল সমাণু। আর একটা অপ্রতিসম কার্বন পরমাণু বা একটি কাইরাল কেন্দ্র বিশিষ্ট কিছু যৌগের উদাহরণ হচ্ছে বিউটানল 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, 2-অ্যামিনোপ্রোপানোয়িক অ্যাসিড, 2-হাইড্রোক্সিপ্রোপানেল আর 1,1-ক্লোরোব্রোমো ইথেন ইত্যাদি। আর জৈব যৌগের অণুতে দুইটি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তখন ওই জৈব যৌগের 4টা আলোক সক্রিয় সমাণু সম্ভব হয়। যেমন 2-ব্রোমো 3-ক্লোরোবিউটেন যৌগের অণুতে দুইটা ভিন্ন কাইরাল কেন্দ্র বা দুইটা অপ্রতিসম কার্বন পরমাণু আছে, তাই 2-ব্রোমো 3-ক্লোরোবিউটেন যৌগের 4টা ভিন্ন কনফিগারেশন সম্ভব। দুইটা ভিন্ন কাইরাল কেন্দ্র থাকায় এই যৌগের 4টা আলোক সমাণু রয়েছে, যেমন এখানে আছে ডি সমাণু এল সমাণু, আবার ডি সমাণু এল সমাণু। এইবার ডায়াস্টেরিওমার কাকে বলে।
দুটি অসদৃশ কাইরাল কেন্দ্র বিশিষ্ট একই আণবিক সংকেত জৈব যৌগের ভিন্ন কনফিগারেশন যুক্ত দুইটা আলোক সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হলে এদেরকে ডায়াস্টেরিও আইসোমার বা ডায়াস্টেরিও মার্স বলে। এক্ষেত্রে এদের আপেক্ষিক আবর্তন মান ভিন্ন হয়, তবে আবর্তনের দিক একই বা ভিন্ন হতে পারে। আমরা এনানসিওমারের ক্ষেত্রে দেখেছি যে এদের আপেক্ষিক আবর্তন মান সমান হয় কিন্তু আবর্তনের দিক বিপরীত, কিন্তু ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে হচ্ছে উল্টোটা, অর্থাৎ এই ক্ষেত্রে আবর্তনের মান ভিন্ন হবে কিন্তু আবর্তনের দিক একই হবে। আর এই ক্ষেত্রে উভয় কাঠামোর যৌগ আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। জৈব যৌগের অণুতে দুইটি একই প্রকার বা সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তখন ওই জৈব যৌগের তিনটা ভিন্ন কনফিগারেশন যুক্ত তিনটা সমাণু সম্ভব হয়। এদের মধ্যে দুইটা হবে আলোক সক্রিয় সমাণু অর্থাৎ ডি আর এল সমাণু, আর আরেকটা হবে মেসো সমাণু যেটা হবে আলোক নিষ্ক্রিয়। আর দুইটা সদৃশ কাইরাল কেন্দ্র বিশিষ্ট জৈব যৌগের প্রকৃষ্ট উদাহরণ হলো টার্টারিক অ্যাসিড। এবার অ্যারোমেটিক যৌগ কাকে বলে? বেনজিন, বেনজিন জাতক ও বেনজিনের মতো অসম্পৃক্ততা যুক্ত এবং হাকেল নিয়ম ভিত্তিক অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন সমন্বিত বলয়াকার জৈব যৌগকে বলে অ্যারোমেটিক যৌগ। যেমন বেনজিন, টলুইন বা মিথাইল বেনজিন, অর্থোজাইলিন বা 1,2-ডাইমিথাইল বেনজিন, ন্যাফথালিন ইত্যাদি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সাধারণ নামকরণের বেলায় দুইটা মূলক বলয়ের পাশাপাশি দুইটা কার্বনে 1:2 অবস্থানে থাকলে তা হচ্ছে অর্থ, এবং বিপরীত অবস্থানে বা 1:4 অবস্থানে থাকলে তা হচ্ছে প্যারা। আর একটির পর তৃতীয় কার্বনে বা 1:3 অবস্থানে থাকলে তাকে বলা হয় মেটা যৌগ। যেমন এখানে হচ্ছে 1,2-ডাইমিথাইল বেনজিন, এরপর হচ্ছে 1,3-ডাইমিথাইল বেনজিন। তাহলে যেহেতু এখানে 1,2 অবস্থানে অর্থাৎ অর্থো ডাইমিথাইল বেনজিন, তারপর 1,3 অবস্থানে হচ্ছে মেটা ডাইমিথাইল বেনজিন, আর হচ্ছে 1,4 যদি অবস্থানে থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা প্যারা ডাইমিথাইল বেনজিন। এবার কোল ও পেট্রোলিয়াম হলো অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। কয়লার বিধ্বংসী পাতন যেমন 10 থেকে 12% জলীয় বাষ্প মিশ্রিত বিটুমিনাস কয়লাকে 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবদ্ধ পাত্রে পাতন করে প্রাপ্ত কোলটার বা আলকাট্রা থেকে এসব যৌগ পৃথক করা হয়। আলকাট্রার মধ্যে অম্লীয়, ক্ষারকীয় নিরপেক্ষ অ্যারোমেটিক যৌগ থাকে। এবার খুবই ইম্পর্টেন্ট একটা ছক, আলকাট্রার আংশিক পাতনে প্রাপ্ত বিভিন্ন পাতিত অংশ এর উপাদান। লঘু তেলের আপেক্ষিক গুরুত্ব 0.97, এক্ষেত্রে পাতন মাত্রা 170 ডিগ্রি সেলসিয়াস, পার্সেন্টেজ হচ্ছে 5% পরিমাণ। আর পাতিত তরলের প্রধান উপাদান বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যাডলিন আর ফেনল। এরপর মধ্যম তেলের আপেক্ষিক গুরুত্ব 1.005, এই ক্ষেত্রে পাতন মাত্রা হচ্ছে 171 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস। ভারী তেলের ক্ষেত্রে পাতন মাত্রা 231 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস। সবুজ তেলের ক্ষেত্রে 271 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। আর পিচের ক্ষেত্রে রিটর্টে অবশিষ্ট থাকে। আর মধ্যম তেলের ক্ষেত্রে পাতিত অংশের পরিমাণ হচ্ছে 7.5%, আর প্রধান উপাদান ফেনল, ক্রিসল, ন্যাপথালিন। ভারী তেলের ক্ষেত্রে পাতিত অংশের পরিমাণ 10%, আর প্রধান উপাদান ক্রিসল, ন্যাপথালিন, কুইনন। কুইননটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এরপর সবুজ তেলের ক্ষেত্রে পাতিত অংশের পরিমাণ 20%, এই ক্ষেত্রে প্রধান উপাদান দুইটাই ইম্পর্টেন্ট, এন্থ্রাসিন আর ফিনান্থ্রিন। পিচের ক্ষেত্রে পাতিত অংশের পরিমাণ 57.5%, আর প্রধান উপাদান হচ্ছে কোক কার্বন। আলকাট্রাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করে প্রাপ্ত লঘু তেলের মধ্যে প্রধানত নিরপেক্ষ জাতীয় বেনজিন, টলুইন, জাইলিন প্রভৃতি হাইড্রোকার্বন, ক্ষার জাতীয় অ্যানিলিন, পিরিডিন, থায়োমিন এবং অম্ল জাতীয় পদার্থ ফেনল থাকে। লঘু তেলকে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও পরে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা ধৌত করে যথাক্রমে ক্ষার জাতীয় ও অম্ল জাতীয় পদার্থ
দূর করা হয়। এখানে যেমন দেয়া আছে বিক্রিয়া ক্ষারীয় পদার্থ আর অম্লীয় পদার্থ দূরীকরণের ক্ষেত্রে। পরে ওই তেলকে বারবার পানি দ্বারা ধৌত করলে অব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইড দূরীভূত হয়। শেষে এই লঘু তেলকে আংশিক পাতন করে 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত অংশকে সংগ্রহ করা হয়, আর এই অংশকে বলে 90% বেঞ্জল। তাহলে 90% বেঞ্জলে প্রধানত 84% বেঞ্জিন, 13% টলুইন এবং 3% জাইলিন থাকে। আর 90% বেঞ্জলকে আংশিক পাতন করে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত তরল পদার্থকে সংগ্রহ করলে মোটামুটি 99% বিশুদ্ধ বেঞ্জিন পাওয়া যায়। এখানে প্রত্যেকটা লাইন কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর যেটা বেশি ইম্পর্ট্যান্ট তা হচ্ছে 90% বেঞ্জলে কোনটি থাকে, একটা হচ্ছে প্রধানত 84% বেঞ্জিন, 13% টলুইন আর 3% জাইলিন। লঘু তেলের 110 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত অংশকে বলে 50% বেঞ্জল। তাহলে লঘু তেলের 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত অংশকে বলে 90% বেঞ্জল, আর 100 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত অংশকে বলে 50% বেঞ্জল। আর 90% বেঞ্জলকে আংশিক পাতন করে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত অংশকে বলে 99% বিশুদ্ধ বেঞ্জিন। 50% বেঞ্জলে থাকে বেঞ্জিন, 6% টলুইন ও সামান্য জাইলিন থাকে। 90% বেঞ্জল আর 50% বেঞ্জলকে 108 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে মোটামুটি বিশুদ্ধ টলুইন পাওয়া যায়। এখানে কিন্তু প্রত্যেকটা তাপমাত্রা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।